চেয়েছিলাম হলো আজকে নিন্দনীয় নরহত্যা বা কালপবল বিচার এখান থেকে পড়া শুরু করবার কথা। আমরা সরাসরি পড়াতেই চলে যাই, প্রশ্ন না করি, না কি বলেন? ভাই আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা একবারে পড়াতেই চলে যাই। আহ, এবং স্যার যেহেতু এটা নিয়ে করবে এবং হলো যে আমি একটা প্রশ্ন করতেছি, আপনার প্রশ্নটাতে পরীক্ষা দিয়ে ঈদের পরে একটা প্রশ্ন রেডি করতেছি 100 মার্কের, আপনারা একটু অ্যাটেন্ড করেন, আশা রাখি খুব তাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে কালপবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা। মানে এখানে হচ্ছে যে কোনো হত্যা আসলে নিন্দনীয় নরহত্যা, মানে খুনের আগে নিন্দনীয় নরহত্যা হইতে হবে। মানুষ খুন যেটাকে আমরা বলছি আর কি, মানুষ মারা যাওয়া। হ্যাঁ, তবে এখানে নিন্দনীয় নরহত্যার 3টা উপাদানের কথা বলা হয়েছে। এই উপাদান 3টা একটু দেখলে আমার কাছে মনে হয় নিন্দনীয় নরহত্যা সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যায় না যদি না খুন সহ পড়া হয়। তো মূলত ব্যাপার হচ্ছে যে মানুষ হত্যা করা হোমোসাইড, এখানে মানুষ হত্যার কথা বলা হয়েছে যে এক মানুষ কর্তৃক আরেক মানুষ যে হত্যা হয়। হ্যাঁ, তো এই হত্যাগুলো 2 ধরনের হয়, একটা বৈধ হত্যা হইতে পারে, একটা অবৈধ হত্যা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এইটা আসলে সরাসরি কোনো মানুষকে আমরা মানে এইখানে যে উপাদানগুলোর কথা বলা হলো যে কোনো একটা কার্যের মধ্য দিয়ে আমরা যখন হইতেছি যে কোনো মানুষকে হত্যা করি, কোনো একটা কাজ হইতে হবে যেটার মধ্যে দিয়ে কোনো মানুষ হত্যা হইতে হবে। এবং এইখানে 3টা উদ্দেশ্যের কথা বলা হইতেছে, সেটা হলো যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে ইন্টেনশনটা থাকতে হবে। হ্যাঁ, কালপবল হোমিসাইডেও যেমন হচ্ছে যে মৃত্যু ঘটানোর ইন্টেনশন নিয়ে হত্যা করা হয়, আবার খুনের ক্ষেত্রেও কিন্তু এই উপাদানটাই বিদ্যমান। সেই ক্ষেত্রে আলাদা করতে গেলে কিছু জেনারেল এক্সেপশন গুলো যে খুনিরা আছে সেগুলো আলাদা করতে পারলে কোনটা কালপবল হোমিসাইড আর কোনটা খুন এটা আইডেন্টিফাই করাটা সহজ হয়। তাহলে আমরা কালপবল হোমিসাইডের 3টা উপাদানের মধ্যে একটা উপাদান দেখলাম, সেটা হচ্ছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে হত্যা করা, এমন শারীরিক জখম ঘটানো উদ্দেশ্য, এমন শারীরিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে যা হচ্ছে সম্ভবত মৃত্যু ঘটাবে। হ্যাঁ, এইটাও হইতেছে যে একটা খুনের উপাদানের মধ্যে পড়ে, যে খুনের যে 4টা উপাদান আছে তার মধ্যে পড়ে যায়। আর আঘাতকারী জানে যে এমন আঘাতের দরুন কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে বা হচ্ছে যে কারো মৃত্যু ঘটতে পারে। তো এই 3টা উপাদান আমরা আপাতত জেনে রাখি, খুন করে আসলে আমাদের হচ্ছে যে নিন্দনীয় নরহত্যাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা 299 ধারায় নিন্দনীয় নরহত্যা, কালপবল হোমিসাইড বা অপরাধজনক নরহত্যা, এই সবগুলো নামই মনে রাখবো, কারণ যে কোনো নাম দিয়ে প্রশ্ন হতে পারে। আর খুনের ক্ষেত্রে বলা হলো যে খুনের মূলত শর্ত হচ্ছে 4টা। এই শর্তগুলোর আওতাধীন কোনো কিছু ঘটলে সেটা খুন বলে গণ্য হবে। তার মধ্যে প্রথম শর্তটাকে বলা হলো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইন্টেনশন নিয়ে আঘাত করে মৃত্যু ঘটানো, যেটা আমরা পড়লাম কালপবল হোমিসাইডের মধ্যে এই উপাদানটা আমরা পড়লাম। কিন্তু তারপরেও বলছে যে এখানেও এসে বলছে যে কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইন্টেনশন নিয়ে আঘাত করে মৃত্যু ঘটাইলে সেটা খুন বলে গণ্য হবে। ধরেন যে আমি একজন উদাহরণ, আচ্ছা ধরেন যে আমি একজনকে হত্যা করার মানসিকতা নিয়ে তার দিয়ে গুলি করলাম বা তাকে, তো সেক্ষেত্রে তিনি এই গুলিতে নিহত হলেন, মারা গেলেন, এইটা খুন বলে গণ্য হবে। আরেকটা ব্যাপার হলো দ্বিতীয়ত বলতেছে যে আসামি বা অপরাধীর জানা থাকে বা নলেজ থাকে যে আসলে এমন এক ধরনের আঘাত করা যার ফলে ব্যক্তির মৃত্যু হইতে পারে। যে আমি জানি যে কোনো ব্যক্তি যে ডায়াবেটিক আক্রান্ত, কিংবা হইতেছে যে আমি এমন একটা জায়গায় কোপ দিলাম, যেমন হলো যে হার্ট বরাবর বা কিডনি বরাবর একটা কোপ দিলাম, তার ফলে তার মৃত্যু হয়ে গেল। তো এইটাও কিন্তু খুন বলে গণ্য হবে, কারণ যখন সাসপেক্ট অপরাধী বা আসামির জানা থাকে যে আসলে কোথায় আঘাত করলে তার মৃত্যু ঘটতে পারে, এই নলেজটা থাকে সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে যেরূপ শারীরিক জখম প্রকৃতি ও স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, এমন একটা জখম করা যেটা মানে যে জখমের ফলে মৃত্যু মোটামুটি নিশ্চিত। যেমন ধরেন যে আমি তরবারি দিয়ে যদি এক্স নামক এক ব্যক্তির গলার মধ্যে ঘাড়ের মধ্যে একটা কোপ দিয়ে দেই, এটা তো মোটামুটি নিশ্চিত যে আসলে তাকে হত্যা করার জন্যই করেছি। খুন যদি করা হয় তাহলে হচ্ছে এটা খুন বলে গণ্য হবে। আরেকটা ব্যাপার হলো কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ, কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যে আসলে বিপজ্জনক, সে জানে যে এই কাজের ফলে কি হইতে পারে, কোনো ধরনের কারো মৃত্যু ঘটতে পারে, এইরকম বিপজ্জনক অবস্থা জেনেও যখন সে আসলে এই কাজটা করে সেটা খুন বলে গণ্য হবে। যেমন হচ্ছে কোনো অজুহাত
ব্যতীতই হইতেছে যে আমি জনতার বুকে গুলি ছুড়লাম বা হইতেছে এলোপাথারি গুলি ছুড়লাম, এর ফলে কেউ নিহত হইল, আমি জানতাম যে এটা খুবই বিপজ্জনক, এর ফলে কারো মৃত্যু ঘটতে পারে। এই চারটা উপাদান হচ্ছে যে খুনের জন্য অনিবার্য। আমরা কালপাবল হোমিসাইডের ক্ষেত্রে 3টা উপাদান পেয়েছি, আর খুনের ক্ষেত্রে 4টা উপাদান বা শর্ত পেয়েছি। তো এই শর্তগুলো মোটামুটি কালপাবল হোমিসাইডের এবং খুনের শর্তগুলো একদমই কাছাকাছি। তাহলে আলাদা করব কিভাবে? আমি যেভাবে আলাদা করি সেটা হইতেছে যে দেখা গেল যে খুনকে যদি আপনারা 2 ভাগে ভাগ করে নেন, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ করে, প্রথম অংশে এই 4টা উপাদান খুন বলে গণ্য হবে, এবং দ্বিতীয় অংশে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, যে স্পেশাল এক্সেপশন, যে 5টা যে স্পেশাল এক্সেপশন আছে, এই 5টা এক্সেপশন খুন নয়, বরং ওই 5টা এক্সেপশনের ফলে ওগুলো নিন্দনীয় নরহত্যায় চলে যায়। সুতরাং আমরা যদি ওই 5টা যে এক্সেপশন আছে এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, এগুলোকে আমরা নিন্দনীয় নরহত্যা হিসেবে ট্রিট করব। আদারওয়াইজ যে ব্যাপারগুলো আছে এগুলো খুন বলে ট্রিট করা যায়। তবে উদাহরণের ক্ষেত্রে যে উদাহরণগুলো থাকে এগুলো করলে কিছুটা ক্লিয়ার হওয়া যায় যে আসলে এটা নিন্দনীয় নরহত্যা নাকি মার্ডার। হ্যাঁ, তো দ্বিতীয় অংশে যে 5টা এর কথা বলছে, এক্সেপশনের কথা বলছে, আমরা যদি একটু দেখি, প্রথম এক্সেপশনটা হচ্ছে যে আপনাকে বলা হইলো যে যদি মারাত্মক বা আকস্মিক প্ররোচনা এবং সাডেনলি গ্রেভ বা প্রভোক হয়ে গেছে, এই অবস্থায় যদি হইতেছে যে কারো মৃত্যু ঘটানো হয়, সেক্ষেত্রে এটা খুন হবে না, এটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। আসলে আমাদের এই যে 5টা ব্যতিক্রম আছে বা 5টা স্পেশাল এক্সেপশন আছে, এই 5টা ক্রম অনুসারেও মনে রাখা দরকার। এবং পরীক্ষায় ধরেন যে আপনার সাডেন ফাইন, এইটা আসলে দণ্ডবিধির কততম ব্যতিক্রমের মধ্যে পড়ে, এরকম করে প্রশ্ন দিতে পারে। সুতরাং তো এক নম্বরে আমরা যেটা পড়লাম যে স্পেশাল এক্সেপশনের মধ্যে যদি মারাত্মক বা আকস্মিক প্ররোচনা বা সাডেন গ্রেভ এন্ড প্রভোকেশনের ফলে যদি কারো মৃত্যু এমন অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে, তাহলে এটা খুন নয়, বরং এটা নির্দিষ্ট নরহত্যা হিসেবে কি হবে, গণ্য হবে। আরেকটা ব্যাপার হলো যে এইটার আবার 3টা ব্যতিক্রম আছে, যে 3টা ব্যতিক্রম আমরা একটু পরে পড়ি, যে ব্যতিক্রম 3টার ফলেও কিন্তু খুন বলে গণ্য হবে। এই আমরা 5টা ব্যতিক্রম আগে পড়ি, তারপরে আবার 1 নম্বর ব্যতিক্রমে চলে আসবো। আরেকটা হচ্ছে প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে বা আত্মরক্ষার ক্ষেত্রে, মানে আত্মরক্ষার অধিকার যে পূর্ব পরিকল্পনা নেই, আপনি সেলফ ডিফেন্স করবেন, প্রাইভেট ডিফেন্স করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি গুড ফেইথে, পূর্ব পরিকল্পনা ব্যতীত আপনি পজিটিভ ইন্টেনশন ছিল, কিন্তু যে এইখানে যতটুকু আপনার প্রয়োগ করবার কথা ছিল তার চেয়ে বেশি প্রয়োগ করেছেন, করার ফলে কারো মৃত্যু ঘটেছে, সেক্ষেত্রে এইটা খুন নয়, বাট নিন্দনীয় নরহত্যা বলে। যে প্রয়োজনের মধ্যে কিন্তু যে মানে যতটুকু যেটা ব্যবহার করা হয়েছে আর কি, যার ফলে যদি কারো মৃত্যু হয়, সেক্ষেত্রে এটা কি করা হবে, এটাও আপনার খুন নয়, কিন্তু নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। আরেকটা হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা তার ক্ষমতার অধিক প্রয়োগ করে যদি কারো মৃত্যু ঘটায়, তাহলে এটা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। তাই সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনকালে অথবা জনমানুষের মানে জনস্বার্থে কিংবা হইতেছে যে সৎ বিশ্বাসে আইনত যতটুকু প্রয়োজন বা আইনত প্রয়োজনীয় মনে করে যে সে তার যে যতটুকু সীমা আছে, সে তার যতটুকু করবার ক্ষমতা আছে, তার চেয়ে বেশি প্রয়োগ করে কখনো কারো মৃত্যু ঘটায়, সেটা কিন্তু পূর্বশত্রুতা যদি তার মধ্যে না থাকে, তাহলে ওইটা খুনের নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। আরেকটা হচ্ছে যে 4র্থ নম্বর ব্যতিক্রমের মধ্যে বলা হলো যে আকস্মিক প্ররোচনা বা দ্বন্দ্ব। দেখা গেল যে কোনো পূর্ব পরিকল্পনা নাই, সাডেনলি দেখা গেছে যে কারোর সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটির ফলে ধস্তাধস্তি হয়ে গেল, এরকম পর্যায়ে কেউ মারা গেল, কারো মৃত্যু ঘটলো, সেক্ষেত্রে যদি এটা পূর্ব পরিকল্পনা না থাকে, এরকম সাডেন ফাইটের ফলে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রেও এটা খুন নয়, নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হবে। আরেকটা হচ্ছে যে 18 বছরের অধিক বয়সের কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে চায় বা মৃত্যুর যদি ঝুঁকি নিতে চায়, হ্যাঁ, তো এর ফলে যদি তাকে কেউ যদি সাহায্য করে, হ্যাঁ, সেই ক্ষেত্রেও এইটা খুন নয়, নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য
হবে। এই যে 5টা ব্যতিক্রম সাধারণত দেখা যায়, এই যে 5 নম্বর ব্যতিক্রমটাও দেখা যায় আসলে গ্রামগঞ্জে এরকম ঘটনা ঘটে যে এর আগে বোধহয় উদাহরণের কথা বলছিলাম যে আপনার কি হয় ওই যে প্রতিদ্বন্দ্বীকে ফাঁসাতে গিয়ে দেখা গেল যে ক্যান্সার স্টেজ 4 আছে, তাহলে হচ্ছে যে তোমরা আমাকে মেরে ফেলো, বা এর আগেও কুড়িগ্রামে এরকম একটা ঘটনা ঘটছে আর কি কিছুদিন আগে, মাস 3 আগে এরকম ঘটনা ঘটেছে যে নিজের মেয়েকে তারা হত্যা করে পরবর্তী ইকে ফাঁসানোর জন্য এরকম একটা পরিকল্পনা করছে। তো এরকম ঘটনা যদি হয় সেক্ষেত্রেও সেরকম নয় নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হবে। এই যে 5টা ব্যতিক্রম গেল, এই 5টা ব্যতিক্রম আসলে মানে নিন্দনীয় নরহত্যার মধ্যে নিয়ে গিয়ে বাদ বাকি গুলোকে আসলে খুনের মধ্যে ফেলা যায়। মানে একটা খুন হইতে গেলে সেটা নিন্দনীয় নরহত্যা হইতে হবে, মানে কোনো মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তখন তাহলে এটা কি হবে, মানে প্রথমত একজন মানুষ মারা যেতে হবে, যেটা হোমিসাইড হইতে হবে, একটা হোমিসাইড করতে হবে। সেই হোমিসাইডের পরে যেটা হয় সেটা হচ্ছে যে সেইটা পারিপার্শ্বিক যে এলিমেন্টস গুলো আছে সেইটা বিশ্লেষণ করবার মধ্যে ওইটা শুধুমাত্র কালপবল হোমিসাইডের মধ্যে যাবে নাকি হচ্ছে এইটা নিন্দনীয় মানে সরি মার্ডারের মধ্যে যাবে, সেটা পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ড করে। এই যে আমরা উপাদানগুলো পড়লাম, খুনের যে 4টা উপাদান পড়েছি আর নিন্দনীয় নরহত্যার যে 3টা উপাদান পড়েছি, এগুলোর বাইরে এসেও যদি আমরা আরেকটু আলাদা করতে চাই তাহলে স্পেশাল এক্সেপশন গুলো আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে এটা মনে হয়। এর আগে হইতেছে যে আমরা খুনের এলিমেন্ট যে 4টা পড়লাম, এই 4টার বাইরেও আরো কিছু কথাবার্তা আছে, যেখানে হচ্ছে যে আমরা পড়লাম 1 নম্বর যে এক্সেপশনটা পড়লাম বা ব্যতিক্রমটা পড়লাম, এইখানে আবার 3টা ব্যতিক্রম আছে। যে আপনি সাডেনলি প্রভোক্ট হইলেন বা আপনি উত্তেজিত হইলেন, হওয়ার বশে কি করলেন, যখন আপনি কোনো ঘটনা ঘটছে সেইটা খুন নয় নিন্দনীয় নরহত্যা হয়েছে। কিন্তু যদি এই উত্তেজনা বা প্ররোচনা নিজে ইচ্ছাকৃতভাবে হই আর কি, বা এইটাকে খুন করার পরে যদি কাউকে মেরে ফেলার পরে যদি আমি বলি যে আসলে আমি তো ওই সময় উত্তেজিত ছিলাম, আমি তো মানে খুবই আকস্মিক প্ররোচনার মধ্যে ছিলাম, তাই আমি এই ঘটনা ঘটাই ফেলছি, আমি এক্সিট ফোন করে ফেলছি, আসলে আমি উত্তেজিত ছিলাম এই মুহূর্তে। এই চুক্তিতে মানে আপনি ইচ্ছাকৃতভাবে যদি উত্তেজনা বা প্ররোচনাকে হত্যার অজুহাত হিসেবে যদি কেউ ব্যবহার করে তাহলে বলতেছে যে সেটা সেক্ষেত্রে সেটা কালপবল হোমিসাইড হবে না, স্পেশাল এক্সেপশনের মধ্যে পড়বে না, এইটা খুন মর্মেই গণ্য হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগকালে উত্তেজনা দিলে উক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে যদি তাকে খুন করে সেক্ষেত্রে সেটা খুন বলে গণ্য হবে। বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় উত্তেজনা প্রদান করা হলে এবং সেই উত্তেজনা অনুযায়ী আত্মরক্ষা প্রয়োগকারী ব্যক্তিকে হত্যা করলে এই যে 3টা ক্ষেত্র আছে, এই 3টা ক্ষেত্র খুনের উপাদানের মধ্যে পড়ে। হ্যাঁ, এইগুলো মোটামুটি খুন এবং মানে মার্ডার এন্ড কালপবল হোমিসাইড আসলে। তো এখন ব্যাপার হলো যে এইটা নিয়ে এত বেশি আলোচনা আছে, স্যার দেখা গেছে যে একটা সেকশন নিয়ে একদিন আলোচনা করেছে, এরকম ঘটনা আমাদের ক্লাসে হয়েছে। তো যেহেতু আমাদের হাতে ওই পরিমাণ সময় নাই আসলে এইটা নিয়ে অনেক বেশি কথা বলবার মতো, তবে এইটা নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা এতক্ষণ পর্যন্ত আমরা যে নিন্দনীয় নরহত্যার যে 3টা উপাদান করলাম, খুনের যে 4টা উপাদান বা শর্ত বললাম, কিংবা এই যে খুনের যে দ্বিতীয় অংশে 5টা স্পেশাল এক্সেপশন পড়লাম, এগুলোর মধ্য দিয়ে যদি আরো কোনো ধরনের কোশ্চেন মার্ক থাকে কিংবা এডিশনাল কোনো ই থাকে সেটা আপনারা সংযোজন বিয়োজন করতে পারেন। মোহাম্মদ ভাই প্লিজ বলতে চান। স্যার আগিয়ে যান। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে 3টা কিন্তু আবার ব্যাখ্যাও আছে। হ্যাঁ, ব্যাখ্যা 3টা একটু যদি দেখে যাই, কারণ ব্যাখ্যা 3টার মধ্য থেকেও প্রশ্ন হওয়ার সুযোগ থাকে। এর আগে একটা প্রশ্ন হয়েছিল 3 নম্বর ব্যাখ্যা থেকে একটা প্রশ্ন হয়েছিল এমন যে কি বললো 3 নম্বর ব্যাখ্যার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা যদি একবার পড়ি, সেটা হলো যে প্রশ্নটা খুঁজে পাচ্ছি না, তবে আমরা যদি ব্যাখ্যা 3টা একটু দেখি। 1 নম্বর ব্যাখ্যাটা বলছে যে এমন একজন ব্যক্তিকে দৈহিক আঘাত করে মৃত্যু ত্বরান্বিত করা যা ইতিমধ্যে অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় ছিল। মানে ওই যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ছিল বা হচ্ছে যে ব্যক্তি অসুস্থ ছিল, মানে তাকে আঘাত করে তার মৃত্যু ত্বরান্বিত করা। এর আগে আমরা দেখলাম
দ্বিতীয়ত বলা হইল যে কোনো ব্যক্তিকে এমন ভাবে দৈহিক আঘাত করা যে আঘাতের দরুন তার মৃত্যু হয় এবং যদি সুচিকিৎসার যদি আশ্রয় নেওয়া যেত তাহলে তার কিন্তু নিবারণ হইত। ব্যাখ্যা নম্বর 2। ব্যাখ্যা নম্বর 3-এ বলা হইল যে কোন মহিলাকে এমন ভাবে মারা যার ফলে তার গর্ভের বাচ্চা মারা যায় তবে তার নরহত্যা হবে না। মানে কোন মহিলাকে যদি প্রহার করা হয় তার ফলে যদি তার গর্ভের বাচ্চা মারা যায় এটা কিন্তু কালপাবল হোমিসাইড বলে গণ্য হবে না। তবে কিন্তু কি হবে এই আঘাতের ফলে যদি হচ্ছে যে ওই বাচ্চার কোনো অংশ বাইরে বের হয়ে আসে বা জীবিত অবস্থায় মারা যায় সেইটা তাহলে খুন নয়, নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। ব্যাখ্যা তিনটাও একটু দেখে নেবেন। আমার কাছে মনে হয় যে এই কালপাবল হোমিসাইড এবং মার্ডারকে আমরা যত জটিল করে দেখতেছি পরীক্ষার হলে প্রশ্নতে এত বেশি জটিলতা থাকবে না, কারণ প্রশ্ন দেখলেই মোটামুটি মানে উপলব্ধি অন্তত করা যায় যে এইটা নিন্দনীয় নরহত্যা নাকি এটা খুন। কিবরিয়া ভাই কোন সম্মুখে থাকলে কিবরিয়া ভাই দিতে পারেন প্লিজ। ভাই ক্লিয়ার আছে, যা বলছেন আলহামদুলিল্লাহ এতটুকু ফলো করতে পারলে আমরা ইনশাল্লাহ ওভারকাম হব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে 301 নম্বর সেকশনটা দেখি। 301 নম্বর সেকশনে যে কথাটা বলা হইলো যে যে ব্যক্তির মৃত্যু অভিষ্ট ছিল, মানে যাকে খুন করবার কথা ছিল সে খুন না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি খুন হয় তাহলে হইতেছে যে অন্য কোনো ব্যক্তি যদি মারা যায় বা খুন হয় এইটা আসলে কি হবে। আসলে এই প্রশ্নটা আমি একটু এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি ছিল এর আগের একটা ক্লাসের মধ্যে। কেউ বলেছিল খুন, কেউ বলেছিল কালপাবল হোমিসাইড। এইটা আমি একটু ঘাটাকে আমার কাছে আসলে হয়েছে কেমন, মানে খুবই ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে বোর্ড বই নাই। আমি বোর্ড বই আমার কাছে না থাকার ফলে বোর্ড বইয়ের এটা নেওয়া একটু কঠিন হয়েছে। তো এইটা আমি বিভিন্ন জায়গায় পেয়েছি, এটা ঘটনা অনুযায়ী খুন অথবা নিন্দনীয় নরহত্যা হবে। হ্যাঁ, আরেক জায়গায় পেয়েছি যে এটা নিন্দনীয় নরহত্যা হবে, 301 কালপাবল হোমিসাইডের মধ্যে যাবে। ঠিক আছে, তো মানে আমার যাকে খুন করবার আমরা যদি এরকম করে জেনে রাখি যে 301 নম্বর সেকশনটা যে অভিষ্ট যে ব্যক্তিটা ছিল তাকে খুন করবার জন্য কোনো কার্য ঘটানো হয়েছে কিন্তু তিনি মারা না গিয়ে অন্য কেউ মারা গিয়েছে। কিন্তু এইখানে দুইটা ব্যাপার, ইন্টেনশন কিন্তু ছিল হচ্ছে যে তাকে মেরে ফেলা, ইন্টেন্ট কিন্তু ছিল যে মানুষ হত্যা করা। তো মানুষ হত্যা যেহেতু মানুষ হত্যা হইলেই কালপাবল হোমিসাইড হয়ে যায়, আবার ইন্টেনশন থাকলেও কালপাবল হোমিসাইড হয়ে যায়। তো এইটা মানে আমি হলফ করে এখনো বলতে পারতেছি না যে কালপাবল হোমিসাইড হবে নাকি খুন এবং কালপাবল হোমিসাইড দুটোই হবে, সেটা পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ, তো আমার কাছে এর আগে মনে হয়েছিল খুন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এটা পড়ে সেটা হচ্ছে যে কালপাবল হোমিসাইডই হবার সম্ভাবনাটা অধিক বেশি। আমার মনে হয় এটা থেকে প্রশ্ন আসতে পাবেন যে এরকম ব্যাপার যে 301 নম্বর সেকশনে যে অভিষ্ট যিনি ব্যক্তি ছিলেন তিনি না হয়ে অন্য কোনো ব্যক্তি মারা যাওয়া। আচ্ছা, 302 নম্বর সেকশনে হচ্ছে যে খুনের শাস্তি কি। আমরা সবাই জানি যে আসলে অন্তত পক্ষে এই খুনের শাস্তিটা সবাই জানি একদম ছোটবেলা থেকে। খুনের শাস্তি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি খুনের অপরাধ করে তাহলে উক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এবং 303 নম্বর সেকশনে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক যদি খুন হয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি কর্তৃক যদি খুন হয় 303 নম্বর সেকশনের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। দণ্ডবিধিতে শুধুমাত্র মৃত্যুদণ্ড, একটা সেকশনে বলা হচ্ছে শুধু মৃত্যুদণ্ড আর অন্য কোনো সেকশন অন্য কোনো দণ্ড যুক্ত নাই, সেক্ষেত্রে হচ্ছে 303 নম্বর সেকশন এখানে আসবে। 304-এ বলা হলো খুন নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি হবে। খুন নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি দুইটা বলা হয়েছে, যদি ইন্টেনশন থাকে বা অভিপ্রায় থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে মানে ইন্টেনশন সহকারে যদি এটা করা হয়, মানে নিন্দনীয় নরহত্যা বা কালপাবল হোমিসাইডের 1 নম্বর এলিমেন্ট বা উপাদান অনুযায়ী যদি করা হয়, ইন্টেনশন নিয়ে করা হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। কিন্তু উইদাউট ইন্টেনশন বা উইদাউট ইন্টেনশন মানে অভিপ্রায় ব্যতীত যদি করা হয় তাহলে হচ্ছে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
304-এর ক ধারা, 304-এর ক ধারায় বলা হয়েছে যে অবহেলার ফলে যদি মৃত্যু হয়, হ্যাঁ, অবহেলার ফলে মৃত্যু, এটাকে বলা হচ্ছে কজিং ডেথ বাই নেগলিজেন্স। বলছে যদি কোনো ব্যক্তি দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য নয় এইরূপ কোনো বেপরোয়া বা অবহেলামূলক কাজ করে কারো যদি মৃত্যু ঘটায়, তাহলে এইটা অবহেলার কারণে মৃত্যু বা কজিং ডেথ বাই নেগলিজেন্স বলে গণ্য হবে। এরকম অপরাধ সংঘটিত হইলে 5 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা সাধারণত ওই যে ডাক্তারের অবহেলার ফলে যদি কোনো রোগীর মৃত্যু হয়, এরকম একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে যেমন ডাক্তারের অবহেলায় কোন রোগীর মৃত্যু ঘটেছে, তাহলে এই 304-এর ক ধারায় চলে যাবে। 304-এর খতে বলছে যে বেপরোয়া যান বা অশ্ব চালানোর দ্বারা যদি মৃত্যু ঘটানো হয়, তাহলে কি হবে? বেপরোয়া যান বা অশ্ব চালানোর ক্ষেত্রে বেপরোয়া গতিতে কেউ যদি যানবাহন চালায় কিংবা অশ্ব আহরণ করে, তাহলে হচ্ছে তার ফলে যদি কারো কোনো ধরনের মৃত্যু হয়, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবার সুযোগ আছে। 305 নম্বর সেকশনে বলা হচ্ছে যে শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করণ, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনফেন্ট পারসন। যদি শিশু বা উন্মাদ ব্যক্তি, মাতাল ব্যক্তি, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে কেউ যদি হচ্ছে যে আত্মহত্যার জন্য সহায়তা করে, সেক্ষেত্রে হইতেছে যে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 305, এটা গুরুত্বপূর্ণ একটা সেকশন, মনে রাখবেন। এইটা থেকে প্রশ্ন হতে পারে যে শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করণ, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনফেন্ট। তো এইরকম যদি কোনো ঘটনা ঘটে, কারণ হচ্ছে যে শিশু ব্যক্তি তার বোধ জ্ঞান নাই, মানসিক বিকৃত ব্যক্তি তার বোধ জ্ঞান নাই, সম্পূর্ণ ব্যক্তি তার বোধ জ্ঞান নাই, তাকে কেউ আত্মহত্যার প্ররোচনা দেয়, তার 305 ধারায় শাস্তির বিধান রয়েছে। 306 নম্বর সেকশনে বলা হচ্ছে যে আত্মহত্যার সহায়তা করণ। এইখানে হচ্ছে আত্মহত্যার সহায়তা করণ বলতে এখানে আবার স্পেসিফাই করা হয়নি, সেক্ষেত্রে পাগল, উন্মাদ শিশু, যেটা 5 নম্বর 305-এ গেল, কিন্তু এরকম কোনো স্পেসিফাই করা নাই, মানে যে কোনো ব্যক্তি হতে পারে, অ্যাডাল্ট ব্যক্তি হতে পারে আর কি, ওরা ব্যতীত অ্যাডাল্ট ব্যক্তি হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো অ্যাডাল্ট ব্যক্তিকে কেউ যদি প্ররোচনা দেয় আত্মহত্যার জন্য, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। 307 নম্বর সেকশন খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, খুনের উদ্যোগ, অ্যাটেম্পট টু মার্ডার বা অ্যাটেম্পট বাই লাইফ কনভিক্ট। দুইটা আলাদা আলাদা মতই সেকশনের মতো বোঝায় আসলে, যে ওই লাইফ কনভিক্ট যিনি আছেন তিনি যদি ঘটান তাহলে কি হবে, আর হচ্ছে যে খুনের উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শাস্তির পরিমাণ কি হবে। সাধারণত হচ্ছে যে খুনের উদ্যোগ যদি গ্রহণ করা হয়, খুনের উদ্যোগ গ্রহণ করাটাও কিন্তু শাস্তিযোগ্য একটা অপরাধ। হ্যাঁ, এবং খুনের উদ্যোগ কি, দেখা গেল যে আমি পিস্তলের মধ্যে গুলি করলাম, তাহলে কিন্তু গুলি করলাম বা পিস্তল কিনলাম, সেক্ষেত্রে কিন্তু খুনের উদ্যোগ হইল না। কিন্তু এরপর যদি আমি কি করি, গুলি চালাই, সেক্ষেত্রে কিন্তু খুনের উদ্যোগ বলে খুনের উদ্যোগ হবে। এবং খুনের উদ্যোগ যদি কেউ নেয়, সেক্ষেত্রে হইতেছে যে বা চেষ্টাটা যদি করে, সেক্ষেত্রে হইতেছে যে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে, শুধুমাত্র গুলি ছোড়ার কারণে। তার দিকে যদি এই গুলিটা নাও লাগে, এটা কিন্তু খুনের উদ্যোগ বা খুনের প্রচেষ্টা বলে গণ্য হবে। 2 নম্বরে বলছে যে খুনের চেষ্টা, এই যে গুলিটা ছুড়লো, এই গুলির ফলে যদি কেউ আহত হয় কিংবা এই গুলিটা যদি হাতে লাগে কিংবা পায়ে লাগে, জখম হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তো এই যে তাহলে এখানে আমরা পাইলাম যে অ্যাটেম্পট টু মার্ডারের ক্ষেত্রে আমরা অলরেডি 2টা শাস্তির বিধান পাইলাম। একটা হচ্ছে যে খুনের চেষ্টাটা করে, খুনের চেষ্টা করলেই সেটা শাস্তিযোগ্য, কিন্তু এক্ষেত্রে মানে কাজটা হইতে হবে, চেষ্টাটা যে করছে, হ্যাঁ, যদি এই চেষ্টাটা করে বা চেষ্টাটা পরিলক্ষিত হয়, তাহলে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর যদি এই চেষ্টার ফলে যদি কেউ আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, জখম হয়, যদি গুলিটা ছুড়লো, গুলি দিয়ে হাতে পায়ে দেখে যদি সে বেঁচেও যায়, সেক্ষেত্রেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে
এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। কিন্তু এই যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি কাউকে আঘাত দিয়ে খুনের চেষ্টা করে তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি কাউকে আঘাত দিয়ে খুনের চেষ্টা করে, মানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি কাউকে আঘাত দেয়, খুনের উদ্দেশ্যে যদি আঘাত দেয় বা খুনের উদ্দেশ্যে আঘাত দেয়, তাহলে তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। এখন যদি 308 নম্বর সেকশনে বলছে যে শাস্তিযোগ্য নরহত্যা সংগঠনের চেষ্টা, এর আগে আমরা পড়লাম কিছু, সাথে পড়লাম কি খুনের চেষ্টা, এরপরে বলছে যে কালপাবল হোমিসাইডের চেষ্টা। এরকম যদি শাস্তিযোগ্য কালপাবল হোমিসাইডের, আচ্ছা তার আগে একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে এই খুনের উদ্যোগ অ্যাটেম্প টু মার্ডারের এই যে কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো একটু পড়া গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনারা একটু দেখে নেবেন। এইখান থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছিল। হ্যাঁ, আমাদের প্রশ্নটা হয়েছিল এরকম, আমাদের প্রশ্নটা ছিল এরকম যে একটি অল্প বয়স্ক শিশুকে হত্যা করবার উদ্দেশ্যে তাকে মরুভূমিতে রেখে আসে, এর ফলে শিশুটির মৃত্যু না হলেও কিছু সাবধানে পরিণত অপরাধ করেছে। খুবই ইন্টারেস্টিং হয়েছে, আমি প্রশ্নের উত্তর দাগে এসেছি। আপনারা একটু উদাহরণ দেখে নেবেন, বাদ বাকি যে উদাহরণ আছে দেখে নেবেন, কারণ হচ্ছে যে এই জায়গাগুলো থেকে উদাহরণ থেকে কালপাবল হোমিসাইড কিংবা মার্ডার কিংবা খুনের উদ্যোগ, মানে অ্যাটেম্প টু মার্ডার, এগুলো থেকে কিন্তু একটু মানে প্রবলেমেটিক টাইপের এমসিকিউ করতে পারে। হ্যাঁ, তো এরপরে আমরা দেখতেছিলাম 308 নম্বর সেকশন, শাস্তিযোগ্য নরহত্যা সংগঠনের চেষ্টা, অ্যাটেম্প টু কমিট কালপাবল হোমিসাইড। যদি এরকম হচ্ছে যে শাস্তিযোগ্য কেউ নরহত্যা সংগঠনের চেষ্টা যদি করে, তাহলে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। আর এই চেষ্টার ফলে কোনো ব্যক্তি যদি আহত হয় তাহলে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। হ্যাঁ, 307কে আমরা যেভাবে গুরুত্ব দিই 308কে গুরুত্ব দেই না, কিন্তু 308টাও একটু গুরুত্ব দিয়ে পড়বেন যে শাস্তিযোগ্য নরহত্যা সংগঠনের চেষ্টার ক্ষেত্রে শাস্তি দুইটা শাস্তির বিধান আছে। 309 হচ্ছে যে আত্মহত্যার চেষ্টা করা বা অ্যাটেম্প টু কমিট সুইসাইড। কোনো ব্যক্তি যদি কি হয় যে আত্মহত্যার যদি কমিটমেন্ট করে, করার পরে যদি সে আবার ওই জায়গা থেকে বেঁচে যায়, কোন আত্মহত্যার সংগঠনের চেষ্টা করেছে, চেষ্টা করবার ফলে সে ওই জায়গা থেকে বেঁচে গেছে, তো এরকম ঘটনা যদি হয় তাহলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এইটা প্রশ্ন হতে পারে যে আসলে এমন কোন সেকশনে উল্লেখ আছে যে আপনি যদি, প্রশ্নটা আমি করতে বললাম না। আমির ভাই, এই প্রশ্নটা একটু করেন তো, এই প্রশ্নটা আমার করছিলেন, ভালো লাগছে। মানে এমন কোন অপরাধ সংগঠিত না হইলে অপরাধ বা এই টাইপের কি জানি প্রশ্নটা একটা বলছিলেন। আমির ভাই আছেন? হলো এমন একজন ব্যক্তি যিনি হইতেছে যে যারা কি দস্যুতা সাধন করে, শিশু অপহরণ করে, এইরকম ঘটনা সংশ্লিষ্ট অভ্যাসগত দস্যু, এই টাইপের লোকদের সাথে যারা মেলামেশা করে তারা ঠক বলে গণ্য হবে। আর এটা 310-এ বলা হলো, 311-তে বলা হলো ঠকের একমাত্র শাস্তি দণ্ডবিধিতে যাবজ্জীবন কারাদণ্ড। আর অন্য কোনো, আমরা দুইটা সেকশন পাইলাম, 303 যেটা হইতেছে যে একমাত্র শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড, আর 311 যে ঠকের শাস্তি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড। তো এই পর্যন্ত মোটামুটি গেল, আমরা একটু সামনে আগাই। কিন্তু আমার মনে হইতেছে যে আমি কি শুধু কথা বলতেছি, একা একই কথা বলতেছি এরকম মনে হয়। আমরা সবাই ভাইয়া আপনি কন্টিনিউ করেন, অনেক সুন্দর আলোচনা, তো ভালো লেগেছে। ধরেন আপনার 311 এবং 303 কথা বললেন, এটা জানা ছিল, তবে এভাবে জানা ছিল না। পার্থক্য যাবজ্জীবন মার, তারপর হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। তো এইভাবে আমরা শুনতেছি মনোদর্শ করে, আপনি কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, জগবন্ধুদা আছেন? দুইটা প্রশ্ন করি আপনাকে। জগবন্ধুদা, কালকে প্রশ্ন করিনি না? জগবন্ধুদা, আপনার নেটওয়ার্ক ভালো হয়েছে, দুইটা প্রশ্ন করি। আমরা বলতেছি যে এই দুটো
সেকশন থেকেও প্রশ্ন হবার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে যে গর্ভপাতকরণ প্রসঙ্গে, কারণ এর আগে প্রশ্ন হয়েছিল একটা 2020 সালে, এরপরে প্রশ্ন হয়নি, সুতরাং আমি এই অপশনটাকে একটু গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আপনারা এই তিনটা সেকশন একটু দেখে নেবেন। আর যেখানে বলা হলো যে 312 নম্বর সেকশনে, যেখানে বলা হলো যে যদি কজিং মিসক্যারেজ, যদি হইতেছে যে কি মিসক্যারেজ করানো হয় বা হইতেছে যে গর্ভপাতকরণ করানো হয়, গর্ভপাত করানোই কিন্তু শাস্তিযোগ্য। প্রথম কথাটা হচ্ছে যে গর্ভপাত যদি করানো হয় সেটাই কিন্তু শাস্তিযোগ্য। তো সেটা যদি স্বেচ্ছায় হয় তাও কিন্তু শাস্তিযোগ্য। তবে এই যে নারীর জীবন বাঁচানোর ক্ষেত্রে যদি হয়, যে নারীর গর্ভপাত করানো তার জীবন বাঁচানোর ক্ষেত্রে সরল বিশ্বাসে যদি হয়, সেক্ষেত্রে ভিন্ন কথা। আদারওয়াইজ কিন্তু গর্ভপাত করানো শাস্তিযোগ্য। তো গর্ভপাত করালেই কিন্তু 3 বছরের শাস্তি হবে। তবে 312-তে আরেকটা সংযুক্তি দিয়ে দিচ্ছে, যদি যে গর্ভপাতটা করানো হলো এইখানে শিশুর বয়স দেখা গেছে যে আপনারা আরো জেনে থাকবেন, এইভাবেই যদি জানেন যে আসন্ন প্রসবা বলতে ওই যে 4 মাসের পরে যে দেখবেন সাধারণত গর্ভপাত করাতে চায় না, কারণ হচ্ছে যে বাচ্চার একটা গঠন বা গঠন তৈরি হয়ে যায়। এইরকম ঘটনা যদি করে আসন্ন প্রসবা বা বাচ্চার বয়স 5 মাস 7 মাস এরকম হয়ে গেছে, এইরকম অবস্থায় যদি কেউ গর্ভপাত করায় তাহলে হচ্ছে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। এই প্রশ্নটাই আসছিল যে কুইক ট্রায়াল মানে স্ত্রীলোকটি আসন্ন যদি প্রসবা হয়, হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে 7 বছর পর্যন্ত সশ্রম 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। 313 নম্বর সেকশন বলছে যে এই যে আপনি এটা যদি উইদাউট কনসেন্টে করেন, যে নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করানো হয়, সেক্ষেত্রে হচ্ছে যে শিশুর বয়স 15 দিন হোক, মানে ভ্রূণের বয়স 15 দিন হোক আর এইটা 8 মাস হোক, এইটা বিবেচ্য বিষয় না। উইদাউট যদি ওমেন কনসেন্টে যদি এরকম ঘটনাটা ঘটে তাহলে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। 313টা একটু মনে রাখবেন, উইদাউট ওমেন কনসেন্টে যদি কোনো ধরনের গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে শিশুর বয়স যতই হোক না কেন, মানে শিশুটি আসন্ন প্রসবা থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। 314তে বললো গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কার্যের ফলে মৃত্যু। গর্ভপাত করানোর যে উদ্দেশ্যে যাওয়া হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে যে এইখানে স্ত্রীলোকটি মারা গিয়েছে, সেক্ষেত্রে যদি এরকম মৃত্যু ঘটে তাহলে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, এবং এই কাজটাই যদি আবার স্ত্রীলোকটির বিনা সম্পত্তিতে হয়, ফলে যদি স্ত্রীলোকটি মারা যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আমার কেন যদি মনে হয় এই তিনটা সেকশন থেকে একটা এমসিকিউ আপনাদের এইবার আসতে পারে। হ্যাঁ, আপনারা একটু দেখে রাখতে পারেন। আচ্ছা, আমরা এরপরে একটু যাই, সেটা হচ্ছে যে আঘাত সম্পর্কিত প্রশ্নের মধ্যে, যদি আঘাত সম্পর্কিত প্রশ্নের মধ্যে দেখি 319 নম্বর সেকশনে আঘাতকে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে কি করে, দৈহিক যন্ত্রণা দেয় কিংবা কিংবা হইতেছে যে কোনো ধরনের আচ্ছা, আঘাতে বলা হয়েছে 319 নম্বর সেকশনে, যেটা হলো যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যদি কি করে দৈহিক যন্ত্রণা দেয়, বেদি বা অপারগতা ঘটায়, হ্যাঁ, তবে আঘাত বলে গণ্য হবে। মানে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে কি দৈহিক যন্ত্রণা দেয়, দৈহিক যন্ত্রণাটা কেমন, ধরেন হইতেছে যে শরীরে আঘাত করে দৈহিক যন্ত্রণা সৃষ্টি করা যেতে পারে, অন্য কোনো উপায় হইতে পারে। তবে একটা জিনিস মনে রাখা যেতে পারে যে এইখানে ওই যে যদি নারীর চুল ধরে টানাটানি করা হয়, এটাও কিন্তু আঘাত মর্মে গণ্য হবে। হ্যাঁ, কিংবা দেখা যায় যে কাউকে যদি কান ধরে উঠবোস করানো হয়, এগুলো কিন্তু পার্ট অফ আঘাত আর কি, হার্ট আর কি। হ্যাঁ, তো এরকম ঘটনাগুলো একটু মনে রাখবেন, এই ছোট ছোট ঘটনাগুলো। আঘাত কিন্তু শুধুমাত্র একেবারেই মানে হাত পা ছিঁড়ে যাবে, পুড়ে যাবে এরকম ব্যাপার না। ছোট ছোট ঘটনাগুলো আঘাত মর্মে গণ্য হইতে পারে, যেটাকে দৈহিক যন্ত্রণা আমরা বলছি। বেদি হইতে পারে, বেদির ব্যাপারটা
কেমন? আহ, মানে যেমন ধরেন যে সংক্রামক জাতীয়, আমি কোনো রোগাক্রান্ত, যেই রোগ কি হইতে পারে আরেকজনের শরীরে পরিবহন করা যাইতে পারে, এরকম যদি ঘটনা ঘটে সেটাকে বলা হইতেছে যে পীড়া বা ব্যাধির সৃষ্টি করা। আরেকটা ব্যাপার বৈকল্য ঘটায় আর কি, বা অপারগতা ঘটায়। যে এরকম কোনো যদি হয় বৈকল্য বা অক্ষমতা, এমন একটা ব্যাপার যার ফলে তার অঙ্গের স্বাভাবিক কার্য করতে অক্ষম হয়ে পড়ে। হ্যাঁ, বা বৈকল্য বা অক্ষমতা স্থায়ী বা অস্থায়ী কোনো একটা হতে পারে। যদি এরকম হয় তাহলে এইটা আঘাত মর্মে গণ্য হবে। আর আঘাতের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে 323 নম্বর সেকশনে বলা হলো যে আঘাত, ইচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, মানে 323 বলে ইচ্ছাকৃত আঘাত দানের শাস্তি 1 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এখন গুরুতর আঘাত বা গ্রেভিয়াস হার্ট, যে কথাটা বলা হলো, গ্রেভিয়াস হার্ট মূলত এই গ্রেভিয়াস হার্ট বা গুরুতর আঘাতের 8 ধরনের গ্রেভিয়াস হার্টের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে যে গ্রেভিয়াস হার্ট মর্মে গণ্য হবে। এইটা আপনারা মনে রাখবেন যে গুরুতর আঘাত বা মারাত্মক আঘাত, সেটা হচ্ছে যে 8টা বিষয়। এই 8টা বিষয়ের বাইরে যে কোনো কিছুই হোক না কেন সেটা গুরুতর আঘাত মর্মে গণ্য হবে না। যেটা স্পেসিফাই করা হয়েছে, যেখানে হলো যে কারো যদি পুরুষত্ব হানি করা হয়, এইটা আঘাত মর্মে গণ্য হবে বা গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। স্থায়ীভাবে যদি কারো চোখের দৃষ্টি নষ্ট করে দেওয়া হয় তাহলে সেটা গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি যদি নষ্ট করে দেওয়া হয় সেটাও গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন যদি করা হয় সেটা গুরুতর আঘাত হবে। কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহ বিনাশ বা স্থায়ী প্রতিসাধন করলে গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। পুরো মুখটা যদি মানে স্থায়ীভাবে বিকৃত করে দেয় আর কি, সেটাও গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। হাড় বা দাঁত যদি ভেঙে দেয় সেক্ষেত্রে গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। কিংবা মানে এমন ধরনের আঘাত করা হয়েছে যার ফলে জীবন বিপন্ন অবস্থায় 20 দিন বা তারও অধিক সময় পর্যন্ত শারীরিক বেদনা নিয়ে, যন্ত্রণা নিয়ে কেউ যদি হসপিটালে কাটায় তাহলে সেটা গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। মানে এক কথায় বলা গেল যে গুরুতর আঘাত, 8 ধরনের গুরুতর আঘাতের কথা বলা হয়েছে 320 নম্বর সেকশনে। যেই 8 ধরন পুরুষত্ব হানিকরণ, দৃষ্টিশক্তি রহিতকরণ, কানের শ্রবণ শক্তি স্থায়ীভাবে অঙ্গ বা গ্রন্থি বিনষ্টকরণ বা অঙ্গ বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংস করা বা চিরতরে খর্ব করা, মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা, কিংবা দন্ত ভঙ্গ করা বা দাঁত ফালাই দেয়া, যেটা যদি হয়। আর 20 দিন বা তারও অধিক সময়ে যন্ত্রণা নিয়ে যদি কেউ হসপিটালে ভর্তি থাকে সেটা গুরুতর আঘাত মর্মে গণ্য হবে। আর গুরুতর আঘাত যদি কাউকে করা হয় সেক্ষেত্রে তার শাস্তি 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। হ্যাঁ, তো এই গেল আঘাত এবং গুরুতর আঘাত। এর পরে যদি সেকশন আমরা বলি সেটা হচ্ছে 326 নম্বর সেকশনের কথা বলা হয়েছে। 326 নম্বর সেকশনে যে কথাটা বলা হলো সেইটা হলো যে ইচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা বা বিপজ্জনক মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করা। মানে মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কিংবা বিপজ্জনক বিস্ফোরকের মধ্য দিয়ে, যেমন ধরেন আগুন হতে পারে, উত্তপ্ত কোনো বস্তু হইতে পারে, ছুরি, কাটার যন্ত্র, গুলি ছোড়া, হ্যাঁ, বিষ, ক্ষয়রোধক পদার্থ, এগুলো দিয়ে হ্যাঁ যদি কোনো ক্ষতি সাধনের চেষ্টা করা হয় তাহলে এটা 326 নম্বর সেকশন বলে গণ্য হবে। মানে 326 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্রশস্ত্র দ্বারা গুরুতর আঘাত মনে গণ্য হবে। সাধারণত আমরা যে দেখি 326 মামলাগুলা, যেমন দেখা যায় যে পলিটিক্যাল মামলাগুলোই আসলে 326 মধ্যে বেশি ফালাই দেয়। যেমন ককটেল ছুটছে কিংবা আগুন ধরাই দিচ্ছে কিংবা উত্তপ্ত কোনো ক্ষয়রোধক পদার্থ, আরো যে ক্ষতিকারক পদার্থ, ককটেল টকটেল মারছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে মানে তার মধ্য দিয়ে যদি কেউ আঘাত প্রাপ্ত হয় সেক্ষেত্রে 326 ধারার মধ্যে চলে যাবে। এবং এরকম ঘটনা যদি কেউ ঘটায় সেক্ষেত্রে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড দেয়া যেতে পারে। 326 ক নম্বর সেকশনটা পরবর্তীতে একটা অ্যামেন্ডমেন্ট করে যেটা যুক্ত করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা
মানে এই সেকশনটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য খুবই কার্যকরী হয়েছে আর কি। যেমন হলো মানে এই একটু কথাটা আমার বলতেই হয়, এই সেকশনটা পড়তে গেলে আমার নিজের মনে পড়ে যে আমরা একটা সময় দেখছিলাম যে এটা কেমন হবে 2006, 7, 8, 9, 10 এরকম একটা সময় দেখবেন যে প্রচুর পরিমাণে এসিড থ্রোয়িং এর একটা ব্যাপার ছিল, যার ফলে প্রচুর মানুষ এসিড দগ্ধ হয়েছে, বিশেষ করে মেয়েরা এটা এসিড আক্রান্ত হয়েছে। সাধারণ প্রেমের প্রস্তাব দিলেও ধরেন যে প্রত্যাখ্যান করলে এসিড ছুড়ে মারছে, মুখ বিকৃত করে দিচ্ছে। এই ঘটনাটা বাংলাদেশে একটা সময় প্রচুর ঘটছে, যেটা বলছে যে ইচ্ছাকৃত দুই চোখ উপড়ে ফেলা বা এসিড জাতীয় পদার্থ দ্বারা দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা বা মুখমণ্ডল মাথা এসিড দ্বারা বিকৃতকরণ। এই ঘটনা, এই অ্যামেন্ডমেন্টের ফলে দেখবেন যে এখন এসিড থ্রোয়িং বাংলাদেশে একদম বন্ধ হয়ে গেছে। আপনারা কি বলেন, আসলে এই সেকশনটা যুক্ত করার পরে কি এসিড থ্রোয়িংটা বন্ধ হলো কিনা? মানে আমি এমন মনে করি আর কি। জি ভাই, সেরকমটাই। তো এই 326-এর পর যদি এরকম ঘটনা ঘটে যে দুই চোখ উপড়ে ফেলা হয় বা এসিড জাতীয় পদার্থ দিয়ে যদি মুখমণ্ডল বিকৃত করা হয় বা দৃষ্টিশক্তি নষ্ট করা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এই যে আমরা একটু পূর্বে পড়ে আসলাম যে ধরেন যে 330 নম্বর সেকশনটা একটু দেখি। 330 নম্বর সেকশনটা বললো যে বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য ইচ্ছাকৃত আঘাত। মানে